হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের চ্যাপ্টার 12, ডিজাইনিং ইফেক্টিভ ইনপুট। তো গত পর্বে আমরা ডিজাইনিং ইফেক্টিভ আউটপুট দেখে আসছি। আজকের পর্বে আমরা ডিজাইনিং ইফেক্টিভ আউটপুট দেখব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ইনপুট ডিজাইন অবজেক্টিভস, মানে আমরা যা ইনপুটটা ডিজাইন করব সেটার ক্ষেত্রে কি কি অবজেক্টিভস ফলো করতে হবে সেটা চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল এখানে আমাদের ফলো করতে হবে ইফেক্টিভনেস, অ্যাকুরেসি, ইজি ইজি টু ইউজ, কনসিস্টেন্সি, সিম্পলিসিটি অ্যান্ড অ্যাট্রাকটিভনেস। মানে এই 6টা জিনিস মাথায় রেখে হচ্ছে আমাদের ইনপুটটাকে ডিজাইন করতে হবে। গুড ফর্ম ডিজাইন, অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকলে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। এই যে বিভিন্ন ধরনের ফর্ম, সেটা কীভাবে ডিজাইন করতে হয়, সেটা কীভাবে মানে উপস্থাপন করতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয়, সেটাই মেনলি হচ্ছে আমরা আজকের পর্বে দেখব। তো প্রথমে যেমন দেখি গুড ফর্ম ডিজাইন। এখানে দেখেন 3টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে দেখেন, যে মেক ফর্মস ইজি টু ফিল ইন, অর্থাৎ এমনভাবে ফর্মটা আমাদের ক্রিয়েট করতে হবে যাতে ইউজার যিনি সে হচ্ছে ইজিলি হচ্ছে ফর্মটাকে ফিল আপ করতে পারে, ঠিক আছে। দেন সেকেন্ড যে পয়েন্টটা সেখানে দেখেন, এনশিওর দ্যাট ফর্মস মিট দ্য পারপাস ফর দ্য উইচ দে আর ডিজাইন, অর্থাৎ আমরা একটা ফর্ম যে তৈরি করব সেটা কি পারপাসে হচ্ছে ইউজার হচ্ছে ইউজ করছে সেটার উপরে ফোকাস করতে হবে। আমরা এমন কোনো ফর্ম ক্রিয়েট করব না যেটা কিনা আমাদের কোনো পারপাসে কাজেই আসবে না। আমাদের ধরেন একটা মানে বিজনেস টাইপের একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছি, তো বিজনেস রিলেটেড হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম আমরা ক্রিয়েট করব এবং সেই বিজনেস ওয়েবসাইটটাতে সেই ফর্মটা প্রোভাইড করব। ওই বিজনেস যে ওয়েবসাইটটা, ওখানে যদি আমরা অন্য কোনো ধরনের ফর্ম ফিল আপ করি, মানে ফর্ম দেই, সেক্ষেত্রে সেটা কোনো ভ্যালু হবে না, মানে ভ্যালুলেস ফর্ম আমরা ইউজ করবো না। আমাদের যেই পারপাসে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেই পারপাস অনুযায়ী হচ্ছে আমরা সেই ডিমান্ড অনুযায়ী সেই ফর্মটা আমরা ক্রিয়েট করব। দেন লাস্ট যে পয়েন্টটা সেটা দেখেন, যে কি ফর্মস অ্যাট্রাকটিভ, মানে ফর্মটাকে আমাদের অ্যাট্রাকটিভ ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে ইউজার ফর্মটা দেখে মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করে। দেন হচ্ছে মেক ফর্মস ইজি টু ফিল ইন। এখানে দেখেন 3টা ধাপ আছে, ফর্মস ফ্লো, দেন হচ্ছে 7 সেকশন অফ এ ফর্ম অ্যান্ড ক্যাপশনিং। তো চলুন প্রথমে দেখি ফর্ম ফ্লোটা অ্যাকচুয়ালি কি। ফর্ম ফ্লো হচ্ছে যে ক্যান মিনিমাইজ দ্য টাইম অ্যান্ড ইফোর্ট এক্সটেন্ড বাই এমপ্লয়িজ ইন দ্য ফর্ম কমপ্লিশন, অর্থাৎ এটা হচ্ছে টাইম এবং ইফেক্টকে মিনিমাইজ করার মাধ্যমে এমপ্লয়ীদের যেই বিভিন্ন ধরনের সময় ব্যয় করতে হয় ফর্ম ফিল আপের পিছনে বা বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেটাকে ইজি করে দেয়, ঠিক আছে, এবং সেই সুন্দরভাবে সেই ফর্মটা ফিল আপ করে তার কাজটা শেষ করতে পারে। দেন সেকেন্ড যে পয়েন্টটা সেটা দেখেন, শুড ফ্লো ফ্রম লেফট টু রাইট অ্যান্ড টপ টু বটম, অর্থাৎ একটা ফর্মের ধরেন আমাদের ফর্মে কি কি থাকে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিতে হয়। মানে এই অর্ডারটা লেফট থেকে রাইটে যাবে এবং টপ থেকে বটমে আসবে। মানে এই অর্ডারটাকে, মানে এই সিকোয়েন্সটাকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি 7 সেকশনস অফ এ ফর্ম। একটা ফর্ম ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের 7টা সেকশন ডিভাইড করতে হয়। ফার্স্ট অফ অল ফার্স্ট সেকশন হচ্ছে হেডিং, সেকেন্ড সেকশন হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাক্সেস, থার্ড সেকশন হচ্ছে ইনস্ট্রাকশনস, ফোর্থ সেকশন হচ্ছে বডি, ফিফথ সেকশন হচ্ছে সিগনেচার অ্যান্ড ভেরিফিকেশন, সিক্সথ সেকশন হচ্ছে টোটালস এবং সেভেন্থ সেকশন হচ্ছে কমেন্টস। এই 7টা সেকশন ইউজ করে হচ্ছে আমরা যখন একটা ফর্ম ডিজাইন করব সেক্ষেত্রে এই 7টা সেকশন আমাদের ডিভাইড করে নিতে হবে ফর্মটাকে। এখন দেখেন আমরা লাস্ট যে পার্ট অর্থাৎ ক্যাপশনিং, আমরা যেই এটা দেখছিলাম, এই যে মেক ফর্ম ইজি টু ফিল ইন, এখানে ফ্লো ফর্মের ফ্লোটা দেখলাম, 7 সেকশন দেখলাম, এখন হচ্ছে ক্যাপশনিং দেখবো। এইটা হচ্ছে ক্যাপশনিং। এখানে দেখেন কি কি ক্যাপশন হতে পারে, লাইন ক্যাপশন, বক্স ক্যাপশন, চেক অফ ক্যাপশন, হরিজন্টাল চেক অফ ক্যাপশন, টেবিল ক্যাপশন, এরকম অনেক ধরনের ক্যাপশন হতে পারে। সেটা কিভাবে দেখেন, আমরা যদি এই পিকচারটার দিকে ফলো করি, এই যে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, টেলিফোন নাম্বার। এই যে দেখেন আমাদের ফার্স্ট নেম লেখার পরে একটা আন্ডারলাইন আছে, লাস্ট নেম লেখার পরে একটা আন্ডারলাইন আছে, এগুলো হচ্ছে লাইন ক্যাপশন, ঠিক আছে, লাইন বাই লাইন ক্যাপশন। আবার দেখেন একটু নিচের দিকে খেয়াল করেন, যেখানে হচ্ছে একটা উপরে আন্ডারলাইন আছে, দেন নিচে হচ্ছে ফার্স্ট নেম, দেন
আবার সেম ভাবে একটা আন্ডারলাইন, তার নিচে হচ্ছে লাস্ট নেম, আবার সেম ভাবে আন্ডারলাইন, নিচে টাইটেল, তারপর আবার সেম ভাবে টেলিফোন নাম্বার। এই দেখেন উপরে যে লাইনটা রাখা হয়েছে এবং নিচে যে লাইন দেওয়া হয়েছে মানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য, এটা হচ্ছে বিলো লাইন ক্যাপশন। ফার্স্ট এরটা আমরা যেটা দেখলাম এই যে এই জায়গাটায়, এটা হচ্ছে লাইন ক্যাপশন। আর এই যে সেকেন্ড যেটা দেখলাম সেটা হচ্ছে বিলো লাইন ক্যাপশন, মানে লাইনের নিচে হচ্ছে আমাদের ক্যাপশনটা দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখেন এখানে কি আছে, আর এক 3 নাম্বার যেই ধাপটা, সেখানে যেখানে দেখেন বক্স বক্স করে দেওয়া আছে, তাই না? এই যে ফার্স্ট নেম একটা বক্সে, লাস্ট নেম একটা বক্সে, টাইটেল একটা বক্সে, টেলিফোন নাম্বার একটা বক্সে, এটা হচ্ছে বক্স ক্যাপশন, ঠিক আছে। এরপরে দেখেন এখানে কি আছে, চেক বক্স টাইপের দেওয়া আছে না, এখানে হচ্ছে এটা হচ্ছে হরিজেন্টাল চেক লিস্ট। আর এই যে আমরা যদি এরকম ভাবে রো আকারে দিই, সেটা হচ্ছে হরিজেন্টাল চেক লিস্ট, ঠিক আছে। আর লাস্টে দেখেন এখানে কি আছে, টেবিল ক্যাপশন। তো এই যে আমাদের একটা টেবিল মতন আছে দেখেন এখানে, এই যেখানে আছে কোয়ান্টিটি, ইউনিট, আইটেম ডেসক্রিপশন, তারপরে ইউজার কস্ট, এক্সপ্লেন কস্ট, মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, তাই না? এখানে টেবিল আকারে। তো এই যে টেবিলের যে আমাদের যে ক্যাপশনগুলো দিছে সেটাকে বলা হচ্ছে টেবিল ক্যাপশন। আর এই ফুল যে ক্যাপশন লিস্টটা এখানে যেমন ধরেন লাইন ক্যাপশন, বিলো লাইন ক্যাপশন, বক্স ক্যাপশন, ভার্টিক্যাল চেক লিস্ট, হরিজেন্টাল চেক লিস্ট, টেবিল ক্যাপশন, এই যে সবগুলো ইউজ করে যে আমরা একটা ফর্ম ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে একটা কম্বিনেশন করে আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। এখন আমরা দেখি গুড ডিসপ্লে অ্যান্ড ওয়েব ফর্ম ডিজাইন। একটা ডিসপ্লে এবং ওয়েব ফর্ম ডিজাইনের জন্য হচ্ছে আমরা কি ধরনের ফর্ম ক্রিয়েট করব, সেটা দেখি। যে কিপ দ্য ডিসপ্লে সিম্পল, অর্থাৎ আমাদের ডিসপ্লেটাকে সিম্পল রাখতে হবে। কিপ দ্য ডিসপ্লে প্রেজেন্টেশন কনসিস্টেন্ট, অর্থাৎ আমাদের যে ডিসপ্লেতে যে প্রেজেন্টেশন হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি হচ্ছে ফলো করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন থার্ড যে পয়েন্ট সেখানে আছে, ফ্যাসিলেট ফ্যাসিলেট ইউজার মুভমেন্ট অ্যামং ডিসপ্লে স্ক্রিন অ্যান্ড পেজেস, অর্থাৎ ইউজার যে মুভমেন্টটা করবে মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাবে, সেটা হচ্ছে যাতে স্মুথলি যায় এবং ডিসপ্লেটা ঠিকঠাকভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়, সেটাকে ফলো আপ রাখতে হবে, ঠিক আছে। দেন লাস্ট পয়েন্ট দেখেন যে ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড প্লেজিং ডিসপ্লে, অর্থাৎ আমাদেরকে খুবই সুন্দর এবং আনন্দদায়ক একটা ডিসপ্লে হচ্ছে ক্রিয়েট করতে হবে, যাতে ইউজার ওই ওয়েবসাইটটা ভিজিট করে বা ইউজ করে হচ্ছে আনন্দ পায় বা অ্যাট্রাকটিভ তার ক্ষেত্রে হয়। দেন এখন দেখেন কি আছে, কিপ দ্য ডিসপ্লে সিম্পল, অর্থাৎ একটা ডিসপ্লে সিম্পল রাখার জন্য আমাদের 3টা ধাপ আছে, সেটা হচ্ছে হেডিং, বডি, আর লাস্টে হচ্ছে কমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন। মানে আমাদের এই 3টা পার্টে ভাগ করে নিলে ডিসপ্লেটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমরা শো করতে পারি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা দেখব কিপ দ্য ডিসপ্লে কনসিস্টেন্ট, লোকেট ইনফরমেশন ইন দ্য সেম এরিয়া ইচ টাইম এ নিউ ডিসপ্লে ইজ অ্যাক্সেসড, অর্থাৎ আমরা যখন হচ্ছে কোনো জায়গায় লোকেট করবো অর্থাৎ কোনো কিছু শনাক্ত করতে চাবো ইনফরমেশনকে, সেক্ষেত্রে হচ্ছে যে ডিসপ্লেটা হচ্ছে সেখানে অ্যাক্সেস পাবে এবং সেম এরিয়ার মধ্যে সেই জায়গাটা হচ্ছে খুঁজে পাবে, ঠিক আছে। মানে ডিসপ্লেটাকে কনসিস্টেন্ট রাখতে হবে। দেন সেকেন্ড যেই পয়েন্টটা সেটা দেখেন যে ইনফরমেশন দ্যাট লজিক্যালি বিলং টুগেদার শুড বি কনসিস্টেন্টলি গ্রুপড টুগেদার, অর্থাৎ আমাদের যেই ইনফরমেশনগুলো সেটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড থাকবে এবং কনসিস্টেন্ট আকারে থাকবে, মানে গ্রুপ আকারে থাকবে, সেটা কিন্তু এলোমেলোভাবে থাকলে হবে না। মানে একটা সিকোয়েন্স ফলো করে হচ্ছে আমাদের সেই ইনফরমেশনগুলোকে হচ্ছে সাজাতে হবে, ঠিক আছে, একটা ফর্ম ডিজাইনের ক্ষেত্রে বা একটা ডিসপ্লের ক্ষেত্রে। এখন দেখেন লাস্ট যেই পয়েন্টটা সেটা হচ্ছে ইনফরমেশন শুড নট ওভারল্যাপ ফ্রম দ্য ওয়ান গ্রুপ টু আনাদার, অর্থাৎ আমরা ধরেন একটা সেকশন একটু আগে যেটা ছবির আকারে দেখলাম, একটু দেখাই, এই যে এই জায়গাটায়, যেমন ধরেন ফার্স্ট এখানে আমাদের নেম লাস্ট নেম এখানে এই পার্টটা আছে, দেন এখানে বক্স আকারে আছে, দেন এখানে একটা টেবিল আছে, তাই না, নিচের দিকে। তো এই যে একটা সিকোয়েন্স, এটা কিন্তু আমরা মানে চাইলেই চেঞ্জ করতে পারবো না বা করলেও সেই ডিসপ্লেটা একজন ইউজারের কাছে দেখতে সুন্দর লাগবে না। যেমন ধরেন আমরা যদি ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে কোনো চেকলিস্ট না দিয়ে টেবিলটা দিই, বা টেবিলটা আগে দিই পরে হচ্ছে টেবিলের নিচে যদি ফার্স্ট নেম লাস্ট নেম চাই, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু অ্যাট্রাকটিভ হচ্ছে না, তাই না? জিনিসটা দেখতে এলোমেলো লাগবে, মানে জিনিসটাকে গোছানো লাগবে না, এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যে শুড নট ওভারল্যাপ ফ্রম দ্য ওয়ান গ্রুপ টু আনাদার, মানে একটা গ্রুপ শেষ করার পরে আর একটা গ্রুপ হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এখন দেখেন আর একটা কি আছে এখানে, ডিজাইনিং অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড প্লিজিং ডিসপ্লে। এখন দেখেন 3টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টে কি আছে, শুড ড্র ইউজার্স ইনটু দেম অ্যান্ড হোল্ড দেয়ার অ্যাটেনশন, অর্থাৎ আমরা এমন ধরনের ডিসপ্লে রিপ্রেজেন্ট করবো ইউজারের সামনে যাতে তার অ্যাটেনশনটা ওখানেই থাকে এবং তার অ্যাটেনশনটা ওখানেই হোল্ড হয়ে থাকে, কারণ সে যাতে জিনিসটা ইউজ করে যদি মজা না পায়, সেক্ষেত্রে সে তার কি হবে, অ্যাটেনশনটা ব্রেক হবে, তাই না? সে যদি ওই ডিসপ্লেটা দেখে
মানে তার একটা মানে কি বলবো আই ক্যাচিং যে ব্যাপারটা, মানে তার যদি ওই ডিসপ্লেটা দেখতে ভালো লাগে তার কিন্তু ওখানে অ্যাটেনশনটা কাজ করছে, হ্যাঁ এটা সুন্দর দেখি তো কি আছে এর মধ্যে, এরকম টাইপের, ঠিক আছে তাই না? এখন দেখেন সেকেন্ড যে পয়েন্টটা, সেখানে কি আছে যে ইউজ লজিক্যাল ফ্লো ইন দ্য প্ল্যান টু ইয়োর ডিসপ্লে পেজেস। অর্থাৎ আমরা যে লজিক্যাল ফ্লোটা একটু আগে যেটা বললাম যে একটার পর একটা অর্ডার থাকবে, সে অর্ডারটা মেনটেন করে হচ্ছে মানে ফার্স্টে নেম থাকবে, তারপরে তার ডেসক্রিপশন থাকতে পারে, তারপরে তার টেবিল থাকতে পারে, এরকম মানে আমরা লজিক্যাল ফ্লোটাকে মানে অর্ডার বেসড করে হচ্ছে সাজাবো। ওই যে একটা যেটা বললাম যে টেবিল আগে দিব না বা টেবিলের নিচে নাম দিব না, দেখতে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, এই জিনিসটাই হচ্ছে এখানে বলা বলা হয়েছে। অ্যান্ড লাস্ট যে পয়েন্ট সেটা দেখেন যে কালার অফ শেড বক্সেস অ্যান্ড ক্রিয়েটিং 3 ডাইমেনশনাল বক্সেস অ্যান্ড অ্যারোস। অর্থাৎ আমরা যদি ডিসপ্লের মধ্যে বিভিন্ন কালার বা শেডের বক্স ইউজ করি, 3 ডাইমেনশনাল বক্স ইউজ করি বা অ্যারো ইউজ করি, সেক্ষেত্রে একজন ইউজার যিনি তার কিন্তু মানে জিনিসটা বুঝতে বা তার জিনিসটা খুঁজে পেতে ইজি হবে। বিভিন্ন যদি একই ধরনের কালার থাকে সেক্ষেত্রে কিন্তু ইউজারের খুঁজে পেতে সমস্যা হতে পারে, তাই না? আমরা যদি সেখানে কালারফুল কিছু অ্যাড করার ট্রাই করি, বিভিন্ন ধরনের বক্স দিই, বিভিন্ন ধরনের কালার ইউজ করি, কম্বিনেশন ইউজ করি, সেক্ষেত্রে দেখেন ইউজার কিন্তু ইজিলি জিনিসটাকে আনন্দ সহকারে এবং অ্যাট্রাকটিভ ওয়েতে খুঁজে পাচ্ছে। এখন আমরা দেখব ইউজিং আইকনস ইন স্ক্রিন ডিজাইন। তো এখন দেখেন কি কি আইকন আমরা ইউজ করতে পারি। আইকনস আর পিক্টোরিয়াল অন স্ক্রিন রিপ্রেজেন্টেশন সিম্বলাইজ কম্পিউটার অ্যাকশনস দ্যাট ইউজ মে সিলেক্ট ইউজিং এ মাউস, কিবোর্ড, লাইট পেন, টাচ স্ক্রিন অর জয়স্টিক। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পিক্টোরিয়াল আইকন যেগুলো থাকে সেগুলো ইউজ করব। পিক্টোরিয়াল আইকন বলতে কি ছবির যে আইকনগুলো, জেপিজি পিএনজি ফরম্যাটে যে আইকনগুলো থাকে সেই আইকনগুলোকে ইউজ করব। এবং অন স্ক্রিন রিপ্রেজেন্টেশন সিম্বলাইজ কম্পিউটার অ্যাকশন, মানে আমরা এখানে মানে ওই আইকনটাতে ক্লিক করে যাতে কোনো অ্যাকশন ক্রিয়েট হয় সেটার দিকেও ফোকাস রাখবো। যেটা কিনা ইউজার মানে কিসের মাধ্যমে সিলেক্ট করতে পারবে ওই আইকনটাকে, মাউসের মাধ্যমে সিলেক্ট করতে পারবে, কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারবে, লাইট পেন মানে অর্থাৎ আমরা বিভিন্ন ট্যাবলেট বা বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস এখন দেখি না যেগুলো হচ্ছে পেন টাইপের জিনিস থাকে, যেগুলোতে হচ্ছে ওগুলোতে লেখা যায় বিভিন্ন ট্যাবে, হচ্ছে এক ধরনের পেন দেওয়া থাকে, সেই পেন দিয়ে লেখা যায় সেগুলো, টাচ স্ক্রিন, জয়স্টিক এগুলো দিয়ে হচ্ছে সে ওই আইকনটাতে অ্যাক্সেস করতে পারবে। এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে ডিসপ্লের ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখেন আমরা দেখবো যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম ডিজাইনের ক্ষেত্রে বা একটা ওয়েবসাইটের পেজ ডিজাইনের ক্ষেত্রে বা একটা ওয়েব ফর্ম ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন ফার্স্টে আমরা দেখি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ জিইউআই এর মানে কোন কোন জিনিসগুলো ইউজ করে, সেটা হচ্ছে টেক্সট বক্স, তারপর চেক বক্স, অপশন আর রেডিও বাটন, লিস্ট অ্যান্ড ড্রপ ডাউন লিস্ট বক্স, স্লাইডার্স অ্যান্ড স্পিন বাটন, ইমেজ ম্যাপ, টেক্সট এরিয়া, মেসেজ বক্স। এখন দেখেন এগুলো দেখতে কেমন হয় সেগুলো দেখি। এই যে দেখেন এখানে একটা নেম নামে একটা বক্স আছে না, আমরা এখানে নেম লিখবো। সাপোজ এখানে আরো বক্স আছে এরকম, নেম থাকতে পারে, টাইটেল থাকতে পারে, তারপরে নেমের মধ্যে আবার ক্যাটাগরি থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম। এই যে একটা বক্স আকারে দেওয়া হয় এটাই হচ্ছে টেক্সট বক্স, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে রেডিও বাটন। দেখেন রেডিও বাটনটা কি, এই যে আমাদের সাপোজ এখানে কোনো কালার সিলেক্ট করতে বলা হয়েছে, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, বিভিন্ন কালার আছে, আমরা কোনো একটা কালার হচ্ছে চুজ করতে পারবো এখানে, এটাকে হচ্ছে বলা হয় রেডিও বাটন বা অপশন বাটন, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে চেক বক্স। চেক বক্স দেখতে কেমন হয় দেখেন, এই যে একটা স্কোয়ার শেপ থাকবে, সেখানে হচ্ছে আমরা একাধিক অপশন সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে একটা জিনিস যে রেডিও বাটনে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তাই না? হয় ব্ল্যাক, না হয় ব্লু, না হয় গ্রিন, না হয় রেড, যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। চেক বক্সের সুবিধাটা কি যে চেক বক্সে আমরা এখানে একাধিক অপশন ইউজ করতে পারি। এখানে যেমন সাপোজ আমরা গার্লিক সিলেক্ট করছি, চাইলে আমরা অনিয়নটাও সিলেক্ট করতে পারি, চাইলে আমরা স্পিনাচটাও সিলেক্ট করতে পারি, মানে একাধিক অপশন সিলেক্ট করার জন্য আমাদের চেক বক্সটা গুরুত্বপূর্ণ। যদি আমাদের এমন কোনো আহ, প্রয়োজন পড়ে যে আমাদের একাধিক আইটেম সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা রেডিও বাটনের জায়গায় যদি চেক বক্সটি ইউজ করি সেক্ষেত্রে আমরা একাধিক আইটেম হচ্ছে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এখন আমরা দেখি যে লিস্ট অ্যান্ড ড্রপ ডাউন বক্স, এই যে এই জায়গাটায়। তো এখন দেখেন লিস্ট বলতে কি বোঝায়, আমরা হয় দুই ধরনের হয়, একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। শুধু লিস্ট যেটা সেটা হচ্ছে এই যে এরকম, এখানে দেখেন কান্ট্রি দেওয়া আছে না, এই যে কান্ট্রি, এখানে কান্ট্রিকে আমরা সার্চ করতে পারি অথবা এখানে ক্লিক করলে হচ্ছে অনেক বিভিন্ন কান্ট্রি শো করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সার্চ করেই নিয়ে আসি, ঠিক আছে? লিস্ট থাকে এবং সেখান থেকে সার্চ করে নিয়ে আসি। আর ড্রপ ডাউন বলতে কি দেখেন যে এখানে একটা সার্চ অপশন থাকবে, সঙ্গে এরকম ভাবে একটা ড্রপ ডাউন মেনু আমাদের সামনে আসবে, সেখান থেকে হচ্ছে আমরা স্ক্রল করে হচ্ছে এখানে লিস্টটা দেখাই দিতে পারবো যে আমরা এই লিস্টটা যাচ্ছি বা এই কান্ট্রিটা আমরা খুঁজছি, ঠিক আছে?
কিংবা এখানে এই ড্রপ ডাউন লিস্ট থেকে দেখেন সার্চ করলেও আমরা সেই ড্রপ ডাউন যে মেনু সেখান থেকে সেই কান্ট্রিটা পেয়ে যাব। এটাই হচ্ছে লিস্ট অ্যান্ড ড্রপ ডাউন লিস্ট বক্স। ঠিক আছে, এখন দেখি যে স্লাইডার্স অ্যান্ড স্পিন বাটন। এই যে স্লাইডার বা স্পিন বাটনটা কিরকম হয় দেখতে, এই যে দেখেন এরকম যে আমরা অ্যারো দিয়ে উপর নিচে বিভিন্ন ধরনের যাই না, বিভিন্ন পেজ ছোট বড় করতে বা লেখার ফন্ট ছোট বড় করতে পারি। এই যে এই জিনিসটা মানে অর্থাৎ এই যে সিম্বলগুলো, এটাই হচ্ছে স্লাইডার অ্যান্ড স্পিন বাটন। এখন দেখেন টেক্সট এরিয়া কেমন হয়, যে আমরা বিভিন্ন ধরনের বক্স পাই না, যে একটা বক্স দেওয়া থাকে, এখানে একটু ঝাপসা করে দেওয়া থাকে মেসেজ বা এন্টার ইওর টেক্সট এরকম লেখা থাকে না, এই জিনিসটাই হচ্ছে টেক্সট এরিয়া। এখন আমরা দেখবো হচ্ছে মেসেজ বক্স। এই যে নিচে এই জায়গাটায় মেসেজ বক্স কিরকম হয় দেখেন, ধরেন আমরা কিছু একটা প্রিপেয়ার করছি, কোনো রিপোর্ট প্রিপেয়ার করছি, সেক্ষেত্রে আমাদেরকে পিসি হচ্ছে একটা ইনফরমেশন দেয়, ঠিক আছে, যে প্রিপেয়ারিং রিপোর্ট প্লিজ ওয়েট। আমরা যদি ওয়েট করতে পারি তাহলে ওকে দিব, আর যদি আমাদের হাতে টাইম কম থাকে সেক্ষেত্রে আমরা ক্যান্সেল দিয়ে দিই, তাই না? এই যে একটা মেসেজ শো করে, এটাই হচ্ছে মেসেজ বক্স। আশা করি আপনারা এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ জিইউআই যে কন্ট্রোলস গুলো সেগুলো বুঝতে পারছেন। তারপরে যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। এখন আমরা দেখব ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে কি কি থাকে দেখেন, ফার্স্ট পয়েন্টে কি আছে, যে ওয়েব পেজ দ্যাট চেঞ্জ দেমসেলফ অ্যাজ দ্য রেজাল্ট অফ সাম ইউজার অ্যাকশন। অর্থাৎ ডাইনামিক মানে কি, সেটাকে পরিবর্তনশীল, তাই না? মানে এটা হচ্ছে টাইম, মানে ইউজারের যে অ্যাকশন বা ইউজার যেটা চাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে পরিবর্তিত হতে পারে। মানে ওয়েব পেজ মেনলি দুই ধরনের, একটা হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে কোনো ধরনের চেঞ্জ করা যায় না বা কোনো মুভমেন্ট নাই ওতে, ঠিক আছে। আর ডাইনামিক ওয়েব মানে ওয়েব পেজ যেটা, সেটা হচ্ছে ইউজার যেই অনুযায়ী চাচ্ছে বা যেই পেজ থেকে, সাপোজ একটা পেজ থেকে আরেকটা পেজে সে মুভমেন্ট করতে যাচ্ছে, সেক্ষেত্রে সে ডাইনামিক ডাইনামিক ওয়েব পেজ ইউজ করে হচ্ছে চেঞ্জ করতে পারবে বা মুভমেন্ট করতে পারবে বা অ্যাকশন দেখতে পারবে, ঠিক আছে। মানে ওইটা হচ্ছে মেনলি চেঞ্জ, মানে চেঞ্জেবল একটা ওয়েব পেজ, মানে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের চেঞ্জেস ওই ওয়েব পেজটাতে আনা যায় যদি সেটা ডাইনামিক ওয়েব পেজ হয়। তো এখানে দেখেন ডাইনামিক ওয়েব পেজের হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে মডিফাই দেমসেলফ কুইকলি, অর্থাৎ সেটা খুব কুইকলি মডিফাই করা যায়। যেমন ধরেন ওই যে একটু যেটা বললাম, যে একজন ইউজার হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে যাচ্ছে, সেখানে সে ইজিলি কিন্তু সেখানে মুভ করতে পারবে। আবার ধরেন কোনো একটা যে ড্রপ ডাউন, যে আমরা দেখলাম একটু আগে ড্রপ ডাউন লিস্ট, ওখানে সে যদি ক্লিক করে ইজিলি তার সামনে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, সেখান সেখান থেকে হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। মানে এই যে বিভিন্ন ধরনের মানে কি বলবো, ডাইনামিক যে কাজগুলো সেগুলো হচ্ছে খুব ইজিলি ডাইনামিক পেজে করা যায়, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, উইল নট ওয়ার্ক ইফ জাভাস্ক্রিপ্ট ইজ টার্ন অফ। জাভাস্ক্রিপ্ট যদি কোনো কারণে টার্ন অফ হয়ে যায় বা ওই যে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো সেগুলো যদি কোনো কারণে মানে অ্যাক্সেসটা হারাই ফেলে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েব পেজটা কিন্তু আর কাজ করবে না, মানে এটা হচ্ছে কোনো ধরনের কাজ করবে না এবং সেটা স্ট্যাটিক ওয়েব পেজে কনভার্ট হয়ে যাবে। এখন দেখেন থ্রি ডাইমেনশনাল ওয়েব পেজের ক্ষেত্রে কি আছে দেখেন, ইউজ স্ট্যাকড লেয়ার, মানে সেখানে হচ্ছে স্ট্যাকড লেয়ার হচ্ছে ইউজ করা হয় থ্রি ডাইমেনশনাল ওয়েব পেজের ক্ষেত্রে। কোড ইজ মুভড ইন ফ্রন্ট অফ দ্য পেজ অফ দ্য ওয়েব পেজ, অর্থাৎ কোড হচ্ছে ওয়েব পেজের ফ্রন্ট সাইড থেকে মুভ করানো যায়, ঠিক আছে। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ওয়েব পেজের একটা ফরম্যাট। এখন আমরা দেখব কালার। তো ফাইভ মোস্ট লিজেবল কালার কম্বিনেশন গুলো হচ্ছে এখানে আছে, যেগুলো হচ্ছে আমরা আমাদের ওয়েব ওয়েব পেজ বা ওয়েব ফর্মে ইউজ করে সেগুলোকে আরো অ্যাট্রাকটিভ করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে হতে পারে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড, মানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো দেখেন কালার কম্বিনেশন গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যদি আমরা ফর্ম ডিজাইন করি বা ওয়েব পেজ ডিজাইন করি, সেক্ষেত্রে এই কম্বিনেশন গুলো আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, এটা কিন্তু অনেক আই ক্যাচিং একটা কালার, তাই না? মানে সব ব্ল্যাক এর মধ্যে যদি আমরা ইয়েলো কোনো কালার দিয়ে কিছু লিখি বা কিছু ইয়ে করি, অনেক বেশি হাইলাইট হয় না জিনিসটা, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে কালার কম্বিনেশনটা। দেন দেখেন ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, গ্রিন অর হোয়াইট, ব্লু অর ব্লু অন হোয়াইট, হোয়াইট অন ব্লু, ইয়েলো অন ব্ল্যাক, এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো একটা ওয়েব পেজ বা একটা ওয়েব ফর্ম কালার করার ক্ষেত্রে বা কালারিং এর জন্য। তো এখন আমরা দেখবো ওয়েবসাইট পেজ ডিজাইন। তো ওয়েবসাইট পেজকে কিভাবে ডিজাইন করতে হয় বা এর কি কি জিনিস ফলো করতে হবে সেগুলো চলুন দেখি। ফার্স্ট যে পয়েন্ট সেখানে লেখা আছে প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন। আমরা একটা ওয়েব পেজটা ডিজাইন করব, সেখানে যেটা মানে যে ইনফরমেশনগুলো বা যে ইনস্ট্রাকশনগুলো দিতে চাচ্ছি সেগুলো খুব যাতে ক্লিয়ারলি বোঝা যায় সেটা আমাদেরকে
সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আমরা অনেক হিজিবিজি করে ফেললাম, কোনো লেখা বোঝা যাচ্ছে না, একটা লেখার মধ্যে একটা লেখা চলে আসছে, কোথায় কি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু করা যাবে না। মানে ইনস্ট্রাকশন গুলো বা ইনফরমেশন গুলো খুব ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? দেন সেকেন্ড যে অপশন, মানে সরি অপশন না, পয়েন্ট, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট দ্য লজিক্যাল এন্ট্রি সিকোয়েন্স ফর ফিল ইন ফর্মস। অর্থাৎ আমাদের যে ফর্মটা আমাদের থাকবে, ঠিক আছে, বা যে ফর্মটা আমরা হচ্ছে মানে কি বলবো ডিসপ্লে করব বা প্রদর্শন করব, সেটা যাতে সিকোয়েন্স থাকে, সেক্ষেত্রে আমাদেরকে মানে নজর দিতে হবে যেটা একজন ইউজার ইজিলি এসে সেই আহ, যে ফর্মটা সে দেখতে পাচ্ছে সেটাকে সে ফিল আপ করতে পারে, তার জন্য ফর্মটা খুঁজে পেতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে? এটা সবচেয়ে বড় জিনিস একটা ওয়েব পেজের ক্ষেত্রে। কারণ ওয়েব পেজে ঢুকতে গেলে আমাদের বিভিন্ন সময় রেজিস্ট্রেশন করা লাগতে পারে বা বিভিন্ন ইয়েতে হচ্ছে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? সেই জন্যই হচ্ছে এটাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যাতে ফর্মটা একজন ইউজার ইজিলি খুঁজে পায় ডিসপ্লেতে। দেন থার্ড যে পয়েন্ট, সেখানে কি লেখা আছে দেখেন, যে ইউজ এ ভ্যারাইটি অফ টেক্সট বক্স, পুশ বাটন, রেডিও বাটন, ড্রপ ডাউন লিস্ট অ্যান্ড আদার জিইউআই ফিচার্স। অর্থাৎ আমরা যে ওয়েব পেজটাকে ডিজাইন করবো সেখানে ভ্যারাইটিস টেক্সট বক্স থাকতে হবে, পুশ বাটন থাকতে হবে, রেডিও বাটন থাকতে হবে, ড্রপ ডাউন লিস্ট থাকতে হবে, এবং অন্যান্য যেই জিইউআই ফিচার্স আমরা দেখলাম একটু আগে, বিভিন্ন ধরনের চেক বক্স, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল ক্যাপশন যেগুলো দেখলাম একটু আগে, ওগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? মানে একটা পেজকে আরো বেশি ইন্টারেক্টিভ করার জন্য বা আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য, ঠিক আছে? 4 নাম্বার যে পয়েন্ট, সেখানে দেখেন ইনক্লুড টু বেসিক বাটন, সাবমিট অ্যান্ড ক্লিয়ার। মানে আমরা এই দুইটা বাটন একটা ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই অ্যাড করার চেষ্টা করব, কারণ দেখেন একজন ইউজার যখন সব তার ইনফরমেশন একটা ফর্মে দিয়ে দিবে, ঠিক আছে, সেই ফর্মটা সে কি করবে, সাবমিট করতে হবে, তাই না? সেজন্য ওখানে একটা অবশ্যই সাবমিট বাটন রাখতে হবে। এবং ক্লিয়ার বাটন কেন রাখবো দেখেন, ধরেন একজন ইউজার তার নামের বানানটা ভুল লিখছে, ঠিক আছে, অথবা তার ফোন নাম্বারটা সে লিখে ফেলার পর মনে হয়েছে যে আমি তো এখন এই নাম্বারটা ইউজ করি না, আমি অন্য একটা নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে তাকে যাতে একবারে সে ওই নাম্বারটা ক্লিয়ার করে আবার নাম্বার দিতে পারে, মানে ফোন নাম্বারটা, সেক্ষেত্রে যাতে এই জিনিসটা হয়, সেই জন্য আমাদের ক্লিয়ার বাটনটা ওখানে রাখতে হবে, ঠিক আছে? এখন লাস্ট যে পয়েন্ট, সেটা দেখেন, যে ইফ দ্য ফর্ম ইজ লেন্থি, divide it into several simpler forms on separate pages। অর্থাৎ একটা ফর্ম যদি অনেক বেশি লেন্দি হয়ে যায়, অনেক বেশি বড় হয়ে যায়, সেখানে যদি একটা পেজে সেটা না আটে, সেই ফর্মটাকে আমরা কি করবো, দুইটা পার্টে ভাগ করবো বা একাধিক পার্টে ভাগ করে সেটা সেপারেট পেজে হচ্ছে আমরা সেটাকে দিয়ে দেবো, যাতে মানে বেশি মানে ঘিজিবিজি মনে না হয়, বেশি গ্যাঞ্জাম মনে না হয়, মানে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের পেজটা, সেটার দিকে ফলো করার জন্য হচ্ছে মেনলি এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে ফর্মের সাইজটা কিরকম, মানে অনেক বড় নাকি ঠিকঠাক আছে। যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সেই ফর্মটাকে ভেঙে দুই ভাগ করে দুটো সেপারেট পেজে হচ্ছে সেটাকে রাখতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন।